যে স্বামীর সাথে এতকাল সংসার করেছে, যে স্বামীকে এতকাল শুধু এবং শুধুই নিজের বলে জেনে এসেছে, সেই স্বামী আজ অন্য কারণ কি সবিনয়ে তার কাছে প্রার্থনা করেছে যেন স্বামীকে ভাগ করে নিতে সে আপত্তি না করে। আদ্রর মা হাসে, উপহাসের হাসি, ঘাড় ফিরিয়ে তাকায় দেওয়ালে টানানো ছবিটার দিকে। আমজাদ সাহেব, অরুণিমা মাহমুদ এবং ছোট্ট আদ্র। কি সুন্দর, কি সুন্দর সুখময় ছবি। আমজাদ এসেছিল তার কাছে, বলেছে এই বাড়িতে নতুন বউটার যেমন অধিকার তারও তেমনই অধিকার আছে। নতুন বিয়ে করেছে মানে এই নয় যে সে অরুণিমার অধিকার কেড়ে নিয়েছে। এই বাড়িতে, এই সংসারের সবকিছুতেই অরুণিমার অধিকার থাকবে, তবে নতুন বউকে ত্যাগ করতে যেন কখনো না বলে। অরুণিমা মাহমুদ তাচ্ছিল্যের হাসি হাসলো। এই যে এত আয়োজন করলো, একটা বাড়ি সাজালো, একটা ঘর সাজালো নিজেরই স্বামীকে, নতুন বিবাহিত স্ত্রীর আগমনের জন্য, তার কি কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না? এই যে এত কালের সংসারটা এইভাবে নষ্ট হলো, অরুণিমার বুঝি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না? আমজাদ সাহেব তা বুঝলো কোথায়? অধিকার, যেখানে তার অধিকার খোয়া গেছে বহু আগেই, সেখানে নতুন করে কি অধিকার রাখবে সে? বিড়বিড় করে বলে গেল, এই বয়সে এসে সমাজের এই ঠুনকো উপহাস না আমি চেয়েছি, চাইনি আমজাদ, কোনোভাবেই চাইনি। এই যে খুব গর্ব করে বলতাম আমজাদ আমায় বেশ যত্ন করে, বেশ ভালোবাসে, অরুণিমার সে গর্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ভেঙে গিয়েছে আজ। অরুণিমা মুখ থুবড়ে পড়েছে লজ্জায়, ব্যর্থতায়, ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায়। আদ্রর মা কাঁদে না, চোখের পলক ফেলে না, ঠিক একইভাবে আয়নায় চেয়ে থাকে জড় বস্তুর ন্যায়। একলা বসে থাকলো। যন্ত্রণা হচ্ছে তার, কষ্ট হচ্ছে, অথচ কষ্ট বোঝানোর মতো কেউ নেই। এই বয়সে এসে স্বামী নিয়ে এই আহ্লাদ করাটা বোধহয় মানায়ও না তার। মানুষ হাসবে, আমরা মানুষ খুবই অদ্ভুত। কেউ দুঃখ শোনাতে এলে আমরা মিথ্যা সান্ত্বনা অথবা উপহাসে উগরে দেই। এতটুকু ভেবেই অনেকটা সময় পর তিনি আবারও তার ছেলের হাসি হাসলেন, বললেন, আমজাদ, প্রিয় আমজাদ, এই বয়সে এসেও আমার কিশোরীদের মতো পাগলামো করতে ইচ্ছে হচ্ছে না জানো, আহাজারি করতে ইচ্ছে করছে না। তুমি কেন আমায় আমার মতো করে ভালোবাসলে না আমজাদ? কেন আমায় শেষ অবধি রাখলে না তোমার মনে? কেন সেই জায়গাটা অন্য কারোর হলো বলবে? শরীরের লোভে? শারীরিক সৌন্দর্য এতই বুঝি গুরুত্বপূর্ণ ছিল আমজাদ? এর ঠিক পরেই আদ্রর মায়ের চোখ গড়িয়ে জল পড়ে। নিজের হৃদয়ের সমস্ত ব্যথা পরিচয় ওই এক ফোঁটা ছোট্ট জল বহন করতে পারলো কিনা কে জানে। আবার বলল, আমি খুব বোকা আমজাদ, খুব বোকা। তা না হলে এখনো অবধি তোমার জন্য কষ্ট পাচ্ছি কেন? এই যে তোমায় অন্য একটা মেয়ের সাথে বদ্ধ ঘরে দিয়ে এলাম হেসে খেলে, আমার না যন্ত্রণা হচ্ছে আমজাদ। ইচ্ছে হচ্ছে চিৎকার করে কেঁদে পৃথিবীকে বোঝায় কেউ একজন আমায় ঠকিয়েছে, ভীষণভাবে ঠকিয়েছে। কেউ একজন আমাকে হারিয়েছে, কেউ একজন আমাকে হারিয়েছে। বাকিটুকু গলায় আটকে রইল যেন। ভীষণ করে কান্না আসছে তার, চোখ লাল টকটকে হয়ে এসেছে, নিজের সাদা ধবধবে মুখটা লাল হয়ে এসেছে কেমন, এমনকি নাকের অগ্রভাগও। উনি আবারও বিড়বিড় করতে করতে বলেন, জানো আমজাদ, ভালোবাসে বোকারাই, বুদ্ধিমানরা কখনো ভালোবাসতে পারে না। এই দেখো না, এত বয়স হলো তবুও আমি বুদ্ধিমতী হতে পারলাম না। তোমার প্রতি আমার অভিযোগ নেই আমজাদ। কেন অভিযোগ নেই? কিন্তু আহ থেমে ফের আবারও বিড়বিড় করলো, আমার মানুষটা আর আমার নেই, আমার মানুষটা আর আমায় ভালোবাসে না। আমার আমার মানুষটা, আমায় দেওয়া আহ্লাদটা, যত্নটা, ভালোবাসাটা সব অন্য কাউকে দিয়েছে। এই কষ্টটা, এই যন্ত্রণাটা না আমজাদ, মৃত্যু যন্ত্রণার থেকেও বিষাক্ত। আদ্রর মা উঠে দাঁড়ালেন, এক পা করে বাড়াতে বাড়াতে বলতে লাগলেন, তুমি বললে না আমারও সমান অধিকার আছে, অথচ আমার মানুষটা একটুও যদি অন্য কারোর হয় না আমজাদ, আমি তাকে পুরোটাই দিয়ে দিতে প্রস্তুত। যতদিন আমার মানুষটার পুরোটাই আমি ছিলাম ততদিন অবধি তুমি আমার ছিলে আমজাদ। কিন্তু যে সময়টাই এসে তুমি একটু একটু করে অন্যের হতে লাগলে,
আমি সেই সময় থেকেই বুঝে নিয়েছি তুমি আর আমার নেই। অতঃপর দেওয়ালে টানানো সেই ছবিটার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। আমজাদ সাহেবের চেহারাটার দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থেকে হেসে উঠলেন। চোখের অশ্রু মুছে নিয়ে বললেন, এই পৃথিবী আমায় মৃত্যুর আগ অবধি কি শিখিয়েছে জানো আমজাদ? পুরুষ মানুষ হয় বিশ্বাসঘাতক, নিজের সবটুকু দিয়ে ভালোবাসলেও পুরুষ মানুষ সে ভালোবাসার মূল্য দিতে জানে না, বিশ্বাসের দাম রাখে না। পুরুষ নারীর সৌন্দর্যে বারবার মজে, পুরুষ নারীর প্রেমে বারবার পড়ে, পুরুষ একাধিক নারীকে তার মন দেয়, একাধিক নারীর কাছে শান্তি খোঁজে হামজাদ। পুরুষ মানুষকে কখনো চেনা যায় না, বহুকাল বহু বছর সংসার করেও চেনা যায় না। নয়তো আমি চিনলাম না কেন তোমায়? কেন বোকার মতো নিজের জীবনটা তোমায় সঁপে দিয়েছিলাম? কেন সব ছেড়ে যার হাত ধরে জীবনের সুখ খুঁজেছিলাম সে তুমি আমায় মৃত্যুর আগে গলা টিপে মেরে ফেললে আমজাদ। আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমার সাথে, বৃদ্ধ হতে চেয়েছিলাম তোমার হাত ধরে, পাকা চুল, কোঁকড়ানো চামড়া, দাঁত পড়ে যাওয়া খালি চোয়াল দিয়েও আমাদের ভালোবাসার গল্পটা সজীব থাকুক, এমনটাই তো চেয়েছিলাম। তুমি সেই গল্পটাই এইভাবে সমাপ্তি টানলে কেন আমজাদ? কথাগুলো বলার সময়ই ছবিটা দেওয়াল থেকে খুলে নিয়েছিলেন তিনি। অতঃপর রাগ, ঘৃণা, যন্ত্রণায় এক মুহূর্তে ছবিটা ছুঁড়ে ফেললেন ফ্লোরে। ছবির কাচের ফ্রেমটা মুহূর্তের মধ্যে ঝনঝন আওয়াজ তুলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল। ছবির মাঝ থেকে তবুও দেখা গেল আমজাদ সাহেবের মুখটা, একদম অরুণিমা মাহমুদের পাশে। সহ্য হলো না ওনার। ফ্লোরে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলোর পা চালিয়েই বুকে বসলেন তিনি। আশেপাশে উদ্ভ্রান্তের মতো চেয়ে এক টুকরো কাচ নিজের হাতে তুলে নিয়ে তা দিয়ে আমজাদ সাহেবের মুখটা মুছে দেওয়ার চেষ্টা করলেন। পাগলের মতো বলতে লাগলেন, তোমাকে আমার পাশে সহ্য করতে পারছি না আমজাদ, একটুও সহ্য করতে পারছি না। মুছে যাও, সবকিছু থেকে মুছে যাও তুমি। আমার আমার তোমাকে লাগবে না আমজাদ, একটুও লাগবে না। অতঃপর আরো অনেকটা সময় ওইভাবে বসে থাকলেন। নিজের পা জোড়া কাচের ধারালো আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে অনেক আগে, অথচ ব্যথাটা বোধহয় আজ অনুভব হলো না। রক্তের দেখা মিলল ও মসৃণ ফ্লোরটায়। তবুও উনি নিশ্চুপ। এভাবে বসে থাকলেন অনেকটা সময়, তারপর কি বুঝে উঠে দাঁড়ালেন। টেবিলে বসে একটা ছোট্ট কাগজ নিয়ে কিছু লিখলেন। ঠিক এরপরে গিয়ে আলমারি খুললেন, সমস্ত কাপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে ছুঁড়ে ফেললেন ফ্লোরে। অতঃপর হুট করে নিজের বিয়ের সাদামাটা সেকেলে বেনারসিটা হাতে তুলে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন, বিড়বিড় করে বললেন, মনে আছে আজকের মতো কোনো একদিন আমিও তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম। তোমার নববিবাহিত বউটিকে বউ সাজে আজ যেমন সুন্দর দেখাচ্ছে, তেমন সেই দিন আমার সাদামাটা সাজেও আমায় বোধহয় খুব সুন্দর দেখাচ্ছিল। নয়তো তুমি মোহগ্রস্ত হয়ে বারবার তাকাতে না সেই দিন, তাই না আমজাদ? এই শাড়িটাই সেই দিন আমার গায়ে ছিল। এই শাড়িটা পরেই আমি এই বাড়িতে, এই সংসারে প্রথম পা রেখেছিলাম আমজাদ, তোমার কি মনে আছে? অতঃপর অনেকটা সময় নিয়ে আদ্রর মা শাড়ি পরলো। সে শাড়িটাই যেন তিনি বিয়েতে পরেছিলেন, লাল টকটকে একটা সাদামাটা বেনারসি। গায়ের শুভ্র চামড়াটা এখনো সেই বেনারসিতে কি চমৎকার মিশে আছে। লম্বা ঘন চুলগুলো ছেড়ে দিলেন কোমর অবধি। আয়না দেখে চোখে কাজল দিলেন, একদম নববধূর সাজে। সাজটা নিজের মধ্যে ধারণ করে অরুণিমা মাহমুদ মিষ্টি করে হাসলেন। আয়নায় চেয়ে শুধালেন, এই সাজটা আমার মৃত্যুর সাজ আমজাদ, শেষবার এই বাড়ি ছেড়ে যাওয়ার সাজ। তুমি ভালো থেকো, খুব ভালো থেকো তোমার প্রিয়তমার সঙ্গে। এটুকু বলেই হাসলেন অরুণিমা। একটা বক্স থেকে পর পর একটা মোটা দড়ি বের করলেন, আর তার একটু পরেই সে বক্স থেকে বেরিয়ে এলো একটা সিরিঞ্জ। দড়িটা পাশে রেখেই অরুণিমা সেই সিরিঞ্জটা হাতে নিলেন, খালি সিরিঞ্জ। তাতে তাকিয়ে হেসে বলল, আমি এটা করতে চাইনি আমজাদ, কিছুতেই করতে চাইনি। তুমি আমায় বাধ্য করলে আমজাদ।
তুমি যদি না চাইতে কিচ্ছু হতো না, কিচ্ছু না। আদ্র সারা রাত বাড়ি ফেরেনি। রাতভর ও একটা বারে পড়েছিল। মধ্যরাতে অ্যালকোহলের নেশায় মজে থাকতে চেয়েও যেন পারল না। আজ অ্যালকোহলের নেশা তাকে টানছে না। দুঃখরা রাগ হয়ে শিরায় শিরায় জমেছে। যন্ত্রণা হচ্ছে। অতঃপর তার অল্প অল্প নেশাটা শেষ রাতে মিলিয়ে যেতেই আদ্রর তখন বুকটা ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মায়ের মুখটা বারবার ভেবেই বিড়বিড় করলো, মিথি, আমি তোর সাথে যে অন্যায়গুলো করেছিলাম তার প্রতিটা শাস্তিই কি আল্লাহ আমার আম্মুকে ফেরত দিচ্ছেন? আমার পাপের শাস্তি কেন আল্লাহ আমায় দিলেন না মিথি? কেন আমার আম্মুকেই ভাঙলেন এইভাবে? কেন আমার পাওয়া শাস্তিটুকু আমার আম্মুর ভাগে লিখে দিলেন? আমার আম্মু যে সইতে পারবে না এই বিষাদের যন্ত্রণা। এইটুকু বলেই চোখ বুজলো সে। ফের আবারও বলল, বিধাতা, তুমি আমি এতটাও অমানুষ ছিলাম না, তা বুঝতেই কি আমার আম্মুর জীবনে তুমি এমন কষ্ট লিখে দিলে? পাপ তো আমি করলাম বিধাতা, মানুষ অমানুষ তো আমি ছিলাম তাহলে। আদ্রর কাছে এই ভোরটা খুব তিক্ত ছিল। বাড়ি ফেরার একটুখানিও ইচ্ছে ছিল না, আগ্রহও নেই। বরং মনে প্রাণে সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে সে আর বাড়ি ফিরবে না, কিছুতেই না। অথচ নিয়তি বোধহয় চেয়েছিল তাকে যেতেই হবে। তাই তো সকাল 10টা কি 11টার পার হতেই আদ্রর ফোন বাজলো। আদ্র ভেবেছিল তার আম্মু কল করেছে, কিন্তু না, বাড়ির নাম্বার থেকে কল এসেছে। আদ্র বিরক্ত হয়ে কল কাটলো। এরপর একের পর এক কল আসতেই থাকলো। অপর পাশের ব্যক্তিটা থামলো না। আদ্র বিরক্ত হয়ে এক প্রকার কল ধরলো। ওপাশ থেকে তার দাদি বলে উঠলো অস্থির স্বরে, দাদু ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু বাসায় আহো দাদু ভাই। তুমি কই এখন আছো আশেপাশে? কষ্টে কণ্ঠে স্পষ্টই অস্থিরতা টের পাওয়া যাচ্ছে। আদ্র বুঝলো। বিরক্ত নিয়েই বলল, এমন ভাবে কথা বলছো কেন? নতুন কিছু শোনাবে নাকি? ফের অস্থিরতা নিয়েই বললেন তিনি, দাদু ভাই, কি আশ্চর্য, এমন করতেছো কেন? তোমার ছেলে নতুন বউ নিয়ে বাসর করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়নি তো নিশ্চয়ই? অন্য সময় হলে তার দাদি হয়তো শুনতো যে বাবাকে এমন বলে না, কিন্তু আজ বলল না। বরং অস্থির স্বরে বলল, তুমি তাড়াতাড়ি বাড়ি আহো। বৌমা দরজা খোলে না। আম্মু? হ, অনেকবার ডাক দিলাম, সবাই ডাকতেছে, কোনো সাড়া শব্দ নাই দাদু ভাই। কাল রাইতে তো ঠিক স্বাভাবিকই ছিল, সবই করলো, সবাইরে খাইতেও দিল, কিন্তু সকালে আর সাড়া শব্দ করে না। তুমি তুমি একটু তাড়াতাড়ি আহো। আদ্র হুট করে স্তব্ধ হয়ে চাইল। দাদির কণ্ঠের অস্থিরতার জন্য একটু আগেই বিরক্ত হলেও এখন সে অস্থিরতা নিজের ওপরে ভর করেছে। অজানা কোনো এক ভয়ে কলিজাটা মোচড় দিচ্ছে। আদ্র যেমনই হোক, সে তার আম্মুকে অনেক ভালোবাসে, সত্যিই ভালোবাসে। বোধহয় প্রত্যেকটা ছেলেই এমন। বিড়বিড় করে শুধালো, না না আম্মু, তুমি কিছু করবে না। ফের পরের মুহূর্তেই সামনে থাকা বেঞ্চটায় লাথি বসিয়ে বলল, কি করে করলাম এই ভুলটা? কি করে রাগের মাথায় আম্মুকে একা রেখে চলে আসলাম কিভাবে আমি? আম্মু যদি কিছু করে বসে, সত্যি সত্যি যদি আমার ভয়টা। ফের আবার নিজেকে বুঝিয়ে বলল, না না, আম্মু এমনটা করতে পারে না। আমায় রেখে চলে যাওয়ার কথা আম্মু ভাবতেও পারে না। আদ্র বাড়িতে ফিরল খুব তাড়াহুড়ো করেই। বাড়িতে ইতিমধ্যে প্রতিবেশী, কাজের মহিলা সবাই এসে হাজির। ভাবতেও পারেনি। আদ্র বাড়িতে ফিরল খুব তাড়াহুড়ো করে। বাড়িতে ইতিমধ্যে প্রতিবেশী, কাজের মহিলা সবাই মিলে ভিড় করেছে আদ্রর মায়ের ঘরের সামনে। আদ্র খুব দ্রুত গিয়েই দাঁড়ালো সেখানে। এক পাশে দেখা গেল তার বাবা নামক মানুষটাকে এবং তার সদ্য বিয়ে করা বউটাকে। আদ্রর রাগগুলো আবারও সতেজ হয়ে এলো ও যেন, কিন্তু এখন রাগ দেখানোর মতো সময়ও নেই। আদ্র সোজা দাদিকে জিজ্ঞেস করলো, আম্মু কোথায় দাদি? আদ্রকে দেখা মাত্রই তার দাদি হু 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 করে কেঁদে উঠলেন। এমন ভাবে কেঁদে উঠলো যেন খুব মূল্যবান কিছু তিনি হারিয়ে ফেলেছেন। আদ্র বিরক্ত হয়ে বলল, কান্না করছো কেন এভাবে? কি আশ্চর্য, কাঁদছো কেন তুমি এভাবে? বিরক্তিকর। দাদু ভাই, বৌমা। আদ্র যেতে চাইলেও দাদির কান্না দেখে ভুরু কুঁচকে শুধালো, সমস্যা কি?
এভাবে আটকাচ্ছ কেন? শোন দাদু ভাই, পথ ছাড়ো, নয়তো বলো আম্মু কোথায়? দরজা খুলছে নিশ্চয়। আদ্রর দাদি এই কথা বলতে বারবার আটকাচ্ছিল। নাতিকে সরাসরি জবাবই দিতে পারছিলেন না। যে ছেলে ছোটবেলা থেকে এতটা আদর যত্ন পেয়ে বড় হয়েছে, সেই ছেলেটাই গতকাল এত বড় একটা ধাক্কার সম্মুখীন হলো। আজ আজ আবার কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলো। বাকিটুকু আদ্রকে বলতে হলো না। ততটা সময় আদ্র ভিড় ঠেলে রুমের জানালার সামনে গিয়ে দাঁড়িয়েছে। অতঃপর স্পষ্টই দৃশ্যমান হলো একটা ভয়ানক দৃশ্য। লাল শাড়ির আড়ালে দুটো ঝুলন্ত পা, যে পা জোড়া ক্ষত বিক্ষত, রক্ত শুকিয়ে এসেছে প্রায়। আদ্র শুকনো ঢোক গেল, বুকের ভেতর হৃদযন্ত্র স্থির হয়ে গেল যেন এক মুহূর্তে। আম্মু! এটা তার আম্মুই তো। আদ্র মুহূর্তেই চোখ ওপরে তুলে নিল। খোলা চুলে লাল শাড়ি পরিহিত একটা দেহ ঝুলছে। সে দেহের মালিককে একটু একটু করে মেরে ফেলা হয়েছিল তীব্র আঘাত, বিশ্বাসঘাতকতা আর অবহেলা দিয়ে। আদ্র আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না, দৌড়ে গেল ঘরের দরজার কাছে। এখনো দরজাটা খোলার ব্যবস্থা করা হয়নি। কিরকম দায়িত্বহীন পুরুষ তার বাবা! আদ্র বহুবার ধাক্কা দিল, বহুবার, অথচ দরজাটা খুলতে সক্ষম হয়ে উঠতে পারল না। শেষমেশ যখন পারল, তখন কতটা দ্রুত গতিতে সে তার মায়ের কাছে গেল তা সে নিজেও জানে না হয়তো। মায়ের ঝুলন্ত শরীরটা জড়িয়ে ধরেই বাচ্চাদের মতো কেঁদে উঠল। বিড়বিড় করে শুধু এটাই বলে গেল, আম্মু, আম্মু কেন এমনটা করলে? কেন? ওই জানোয়ারটা, তুমি চলে গেলে আম্মু, এভাবে চলে গেলে। ফের চাইলো মায়ের ঝুঁকে থাকা মুখটার দিকে। মায়ের শরীরটা তো ঝুলছে, কতটা সময় যাবৎ এভাবে ঝুলছে সে। কেউ একটুও তার মাকে নামাতেও আসলো না। কি পাষণ্ড! আদ্র তাড়াহুড়ো করে মাকে ধরে নামাতে চাইলো, বিড়বিড় করলো, এই আম্মু, আম্মু, তোমায় কে ঝুলিয়েছে এখানে? কে? এই লোকটা মেরে ফেলেছে তোমায়। আম্মু, কথা বলো না। কথা বলছো না কেন আম্মু? তুমি তুমি এমনটা করনি, তাই না আম্মু? কতটা কষ্ট হলো তোমার আম্মু? আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। আদ্র যখন মাকে নামাতে পারছিল, তখনই আমজাদ সাহেব এগিয়ে আসতে চাইলেন। ছেলের এবং নিজের প্রথম স্ত্রীর এই অবস্থা দেখে তার নিজেরও কলিজাটা কেমন মোচড় দিচ্ছে। সে তো চায়নি অরুণিমা চলে যাক এভাবে। একবারও আন্দাজ হলো না অরুণিমা এমন কিছু করতে পারে। একবারও না। হয়তো শরীর এবং মনে অন্য এক নারীর প্রতি প্রেম মোহ জন্মেছিল, কিন্তু এতকালের অভ্যাস যে নারী, তার মৃত্যু মেনে নেওয়া এতটাই সহজ? আমজাদ সাহেব কি জানতেন তার বিশ্বাসঘাতকতাই ছিল তার প্রথম প্রেয়সীর মৃত্যুর ক্ষণ? আমজাদ সাহেবকে এগোতে দেখে আদ্র মুহূর্তে রাগে জেদে বলে উঠল, খবরদার আসবে না, আমার আম্মুকে ছোবেন না, আমার আম্মুকে একদম ছোবেন না, দূরে থাকুন। আমজাদ সাহেব আর এগোনোর সাহস করলেন না। আদ্র কাঁদছে, আগের মতোই কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরে বলল, এই আম্মু, আমি কখনো তোমাদের ছাড়া থাকিনি আম্মু। আমি তো ছোটকাল থেকেই তোমাদের আদরে আদরে থেকেছি আম্মু। এখন এখন কে দেখবে আমায় আম্মু? আমি আমি একা কিভাবে বাঁচবো আম্মু? অতঃপর অনেকটা কষ্টের পর আদ্র নিজের মাকে নামালো, একটা মৃতদেহ কোলে তুলে আহাজারি করলো। অতঃপর মাটিতে শুইয়ে মায়ের কাজল দেওয়া চোখে খেয়াল করলো ঠোঁটগুলো ফ্যাকাশে লাগছে কেমন। আদ্র বাচ্চাদের মতোই মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। বোধ হওয়ার স্বরে বলার চেষ্টা করলো, এই আম্মু, ওঠো না একবার। আম্মু, একবার ওঠো না। তুমি যা বলবে তাই করব আম্মু, একটুও অবাধ্য হব না। দেখে নিও, আদ্র সব সময় তোমার কথা শুনে চলবে আম্মু। তুমি আমার কথা কেন ভাবনি? কেন একবারও ভাবলে না আম্মা? তোমার ছেলে ছিল তো আম্মু, এই জানোয়ার কথা ভাবলে শুধু তুমি? আমজাদের সাহেব ছেলেকে এইভাবে আহাজারি করে দেখতে, কাঁদতে দেখে দাঁড়িয়ে